হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা রেডিং ইমমর্টালের 4 নম্বর পার্টটা দেখতে যাচ্ছি। যারা এখন আগের এপিসোডগুলো দেখোনি এখনই দেখে নাও, নয়তোবা ভিডিও দেখে মজা পাবে না। আর চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে পরের ভিডিওগুলো মিস না করো। তো আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হলো একটা অনেক বড় এপিসোড। আর আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এপিসোড দেখে তোমরা একদম মজা পেয়ে যাবে। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখলাম, ওয়াংলিনের সাথে জাহাঙ্গীর দেখা হয়ে গিয়েছিল। আর সেখানে জাহাঙ্গীর প্রথম ওয়াংলিনকে চিনতে অস্বীকার করছিল। কিন্তু কেন? কারণ সে ওয়াংলিনকে তার নিজের মাস্টারের হাত থেকে বাঁচাতে চাইছিল। বেচারা জাহাঙ্গীর ভেবেছিল এভাবে হয়তো ওয়াংলিনকে বাঁচানো যাবে, কিন্তু গল্পটা এত সহজ ছিল না। কারণ অন্যদিকে জাহাঙ্গীর মাস্টার ছিল একটা বিশাল বদমাশ লোভী লোক, যে ওয়াংলিনের সোল অ্যাবজর্ব করে নিজের শক্তি বাড়াতে চাইছিল। মানে ওয়াংলিনকে সে শুধু একটা টুল হিসেবে দেখছিল। এটা কি মেনে নেওয়া যায়? একদমই না। আর এই কারণেই ওয়াংলিনের সাথে সেই মাস্টারের একটা ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। কিন্তু সেই মাস্টার জানতোই না যে ওয়াংলিনকে হারানো তার পক্ষে কোনোদিনই সম্ভব না। আর তাই আমরা দেখলাম যে সেই ফাইটের মাঝেই সেই মাস্টারের জান চলে যায়। আর এর ফলে ওয়াংলিন পেয়ে যায় একটা নতুন ওয়েপেন, মানে একটা ফ্লাইং শট। আর ওয়াংলিন নিজের রক্ত ব্যবহার করে সেই ওয়েপেনকে রিফাইন করছিল। এদিকে মাস্টার জিমো তার ছাত্রের বদল নিতে ট্যাং সিটির কাছে যায়। আর সেখানে সে ট্যাংলিকে একটা বিশেষ মিশন অ্যাসাইন করে নেয়। তো এখান থেকে দেখা যাক এরপর কি হয়, কারণ আজকে এপিসোডে অনেক বড় বড় ঘটনা ঘটতে চলছে। নেক্সট এপিসোড শুরু হয় ট্যাংজিয়া সিটি থেকে, যেখানে আমরা জাঙ্গোকে দেখছি মার্কেটে ঘুরে বেড়াতে। বেচারা একজন দোকানদারের সাথে জোরে জোরে তর্ক করতে করতে সেই আর্টিফ্যাক্টটা বিক্রি করার চেষ্টা করছে, যেটা সে আগে পেয়েছিল। এরপর আমরা দেখি সেই দোকানদার জাঙ্গোকে বলছে, এই আর্টিফ্যাক্টের জন্য আমি তোমাকে সর্বোচ্চ 150টা স্পিরিট স্টোন দিতে পারবো। এর চেয়ে বেশি স্পিরিট স্টোন দিলে এই আর্টিফ্যাক্ট আমার জন্য লোকসানের হয়ে যাবে। এটা শুনে জাঙ্গো মানলো না। সে বলল, আমি এটা 200 স্পিরিট স্টোনের কমে কোনোভাবেই বেচবো না, 1 স্পিরিট স্টোনও কম না। এভাবে দুজনের মধ্যে তর্ক চলতেই থাকে। দোকানদার দাম কমাচ্ছে, জাঙ্গো রাজি হচ্ছে না। এই ঘটনা দেখে তোমরা হলে কি করতে? আর ঠিক তখনই সেই দোকানদারের ভাই এসে জাঙ্গোকে বলে, তুমি এখানে তর্ক করছো কেন? আমাদের দাম পছন্দ না হলে এখান থেকে চলে যাও। ট্যাংজিয়া সিটিতে অনেক দোকান আছে, সেখানে গিয়ে বিক্রি করো। কিন্তু এই বোকা বুঝলোই না যে সে নিজের ভাইয়ের কত বড় ক্ষতি করে দিল। সে দোকানদার তার ভাইকে বকতে বকতে বলে, বোকা পাগল একটা, তুই জানিস এই আর্টিফ্যাক্টটা কত পুরনো আর কত দামি? এটা আমরা 1000 স্পিরিট স্টোন দিয়ে কিনলেও লাভেই থাকতাম। আমি ধীরে ধীরে ভালো করে ডিল করার চেষ্টা করছিলাম, তুই এসে মাঝখানে সব মাটি করে দিলি। দেখলে তো, এটুকুতেই বোঝা যায় যে বেশি কথা বলা কতটা ক্ষতিকর হতে পারে আমাদের জীবনে। আর এদিকে জাঙ্গো এইসব কথা কান পেতে পুরোটাই শুনে নিল। তাই সে মনে মনে একটু বেশি খুশি হয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে মনে মনে বলছে, এই আর্টিফ্যাক্টের দাম 1000 স্পিরিট স্টোনের চেয়েও বেশি। এত স্পিরিট স্টোন আমি কখনো এক জায়গায় দেখিনি। ওয়ানলিনকে এটা বিক্রি হওয়ার আগে বলবো না, একবার বিক্রি হলে তারপর এত স্পিরিট স্টোন নিয়ে ওর চোখ কপালে তুলে দেব। সে মুখটা দেখার জন্য মন আগে থেকেই আনন্দিত হয়ে যাচ্ছে। এসব ভেবে জাঙ্গো বেশ মনের আনন্দই আছে। কিন্তু ঠিক তখনই সে হঠাৎ তার সামনে ট্যাং ফ্যামিলির কিছু ছাত্রকে দেখতে পায়। আর তারা দেরি না করে সাথে সাথে তাদের স্পিরিচুয়াল শর্ট বের করে জাঙ্গোর উপর হামলা করে বসে। জাঙ্গো তার ফায়ারবল দিয়ে অ্যাটাকটা ধ্বংস করে দেয়। কিন্তু সে বুঝতে পারছিল না এদের হয়েছেটা কি। সে বলল, তোমরা কি জানো না এখানে ফাইট করা সম্পূর্ণ নিষিদ্ধ? আইন বলে কিছু আছে নাকি নাই? আমাদের দেশের মতো অবস্থা। কিন্তু সেই ছাত্ররা কোনো জবাব দেয় না, একদম চুপ। জাঙ্গো তার ফ্লাইং শট নিয়ে সেখান থেকে উড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু একটা ফরমেশন তাকে হঠাৎ নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই তার কানে আসে ট্যাংলি এর গলার আওয়াজ। ট্যাংলি বলছে, তুমি তো অনেক বোকা, তোমার ভালো করে জানা উচিত ছিল যে ট্যাংজিয়া সিটিতে ফ্লাইং শট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন এসব ছেড়ে দাও আর আমাকে শুধু এটুকু বলো, তুমি কি সে ব্যক্তি যে ভাইজানের জীবন নিয়েছে? এটা শুনে জাঙ্গো বুঝে গেল বিপদ গুরুতর। সে সাথে সাথে সেখান থেকে নিজের প্রাণ বাঁচাতে দৌড় লাগালো। তার সামনে অনেক ছাত্র এসে পড়ে, কিন্তু সে তাদের সাথে ফাইট না করে দক্ষতার সাথে ডচ করতে করতে দূরে সরে যাচ্ছিল। আর মনে মনে সে বলছে, মনে হচ্ছে মাস্টার জিমো এই লোকগুলোকে আমাদের পেছনে পাঠিয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওয়ানলিনকে এখান থেকে বের করতেই হবে, একদম সময় নষ্ট করা যাবে না। কিন্তু দৌড়তে দৌড়তে সে এসে পড়লো ট্যাংলের ফাঁদে। বেচারা ভেবেছিল পালাতে পারবে, কিন্তু ট্যাংলের জাল অনেক বড়। ট্যাংলে জাঙ্গোকে বলে, চলো এখন আমাকে সেই লোকের নাম বলো যে এই কাজ করেছে। আমি ভালো করে জানি তোমার এত বেশি শক্তি নেই, যদি কিছুই না বলো তাহলে আমি তোমাকে মেরে সবকিছু জেনে নেব, তোমার কাছে কোনো চয়েস নেই। এটা শুনে জাঙ্গো কোনো কথা না বলে সরাসরি ট্যাংলের সাথে ফাইট শুরু করে দেয়। মুখে কিছু না বলাই ছিল তার সবচেয়ে বড় জবাব। এরপর সিন শিফট হয়ে আসে ওয়াংলিনের কাছে। সে নিজেই রক্ত ব্যবহার করে ফ্লাইং শটকে রিফাইন করার চেষ্টা করছে। এই প্রসেসের শুরুতেই সে ফ্লাইং শট নিজের নিজের জায়গায় ছেড়ে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিল, মানে শটটাও রাজে না। কিন্তু ওয়াংলিন কি এত সহজে হার মারা মানুষ? একদমই না। কিছুক্ষণ একটানা চেষ্টা করার পর আমরা দেখতে পাই যে ওয়াংলিন সেই হ্যাভেনলি ফ্লাইং শটকে নিজের করে নিয়েছে। মানে এখন থেকে সেই শট ওয়াংলিনের রক্তে রিফাইন হয়ে তার কথা মতো চলবে। এটা দেখে তো আমিও শকড, এত কঠিন কাজ ওয়াংলিন করে ফেললো। ওয়াংলিন এটা দেখে মনে মনে খুব খুশি হয়ে যায়। আর অন্যদিকে মাস্টার সেতুনান ওয়াংলিনকে বলেন, নিঃসন্দেহে এটা একটা হাই কোয়ালিটি ওপেন, কিন্তু এখন থেকে তোমাকে এই ফ্লাইং শটের অনেক যত্ন নিতে হবে, কারণ যদি কোনো ফাইটের সময় এই ফ্লাইং শট ড্যামেজ হয় তাহলে সেই ক্ষতি সরাসরি তোমাকেও সহ্য করতে হবে। এটা একটা 2 ধারা তলোয়ার,
মাস্টার সিতুনানের এইসব গুরুত্বপূর্ণ কথা ওয়াংলিন মনোযোগ দিয়ে শুনছিল। আর ঠিক তখনই বাইরে একজন ওয়েটারের গলার আওয়াজ শুনতে পেল, যে টাংজিয়া সিটির কিছু ছাত্রকে থামানোর চেষ্টা করছে। সে বলছে, তোমরা এভাবে রেগে এখানে আসতে পারো না, আমাদের কাস্টমারদের কিছুটা প্রাইভেসি আছে, এটা নিয়ম। কিন্তু সেই ছাত্ররা ওয়েটারের কোনো কথা শুনলো না, সরাসরি ওয়াংলিনের রুমে ঢুকে পড়ে। এদের কোনো ভদ্রতাই নেই। তবে তার ঢোকার আগে ওয়াংলিন বাইরে চলে গিয়েছিল, আর এটা সেই ছাত্ররা বুঝতে পারে। তাই ওয়াংলিনকে ধরতে তার সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। ওয়াংলিন সামনের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলছে, টাংজিয়া সিটির ছাত্রদের কি হয়েছে? এরা আমাকে মারতে পেছনে লাগছে কেন? মনে হচ্ছে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়া দরকার। কিন্তু জাঙ্গো তো এখন মার্কেটে আছে, ওকে ছাড়া তো যাওয়া যাবে না। তাই আমরা দেখতে পাই যে ওয়াংলিন এখানে নিজের শক্তি ব্যবহার করে একটা ডিস্ট্রাকশন তৈরি করবে, যাতে সে দ্রুত মার্কেট প্লেসের দিকে রওনা হতে পারে। রাস্তায় যেতে যেতে ওয়াংলিন তার ফ্লাইং শট ব্যবহার করে উঠতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে যে রাস্তার লাইটগুলোর মধ্যে একটা ফরমেশন পাতা আছে, যেটা ওয়াংলিনের ওড়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাই তাকে বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়। এই শহরটা সত্যি অনেক চালাকভাবে তৈরি করা, কিন্তু এটা করতে গিয়ে ওয়াংলিনের অনেক কষ্ট হচ্ছিল। তার সামনে টাংজিয়া সিটির অনেক ছাত্র এসে পড়ে, যারা ওয়াংলিনকে চারদিক থেকে ঘিরে ফেলে। মানে চারদিক থেকে শত্রু, একা ওয়াংলিন। ওয়াংলিন ফাইট করতে করতে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, আর আশেপাশে ঝাঙ্গুর জন্য মনে মনে চিন্তা হচ্ছিল তার। কিন্তু এর মধ্যে পেছন থেকে কেউ তার ফ্লাইং শট দিয়ে ওয়াংলিনের উপর হামলা করে বসে। ওয়াংলিন সেই অ্যাটাকটা ডস করলো ঠিকই, কিন্তু সে বুঝে যায় যে এই অ্যাটাক যে করছে সে লেট ফাউন্ডেশন স্টেজে আছে, মানে প্রতিপক্ষ সাধারণ না। আর ঠিক তখনই আমরা দেখি ট্যাংলি ওয়াংলিনের সামনে এসে দাঁড়ায়। ট্যাংলি বলে, তুমি আমাকে অনেক ক্লান্ত করে দিয়েছো, এমনকি আমার শক্তি আর রেপুটেশন তোমার চেয়ে অনেক বেশি, তবুও তোমার সাথে দেখা করতে আমাকে আসতেই হলো। এটা মোটেই ভালো কথা না, তুমি আমাকে দিয়ে এই কাজ করিয়েছো, এটা তোমার জন্য সম্মানের না। এই বলেই ট্যাংলি অনেক দ্রুত গতিতে সরে গিয়ে সাথে সাথে ওয়াংলিনের পেছনে চলে আসে, আর সেখানে তাকে একটা জোরালো হিট করে। এই আঘাতে ওয়াংলিনের বেশ ভালোই ব্যথা লাগে, কিন্তু ওয়াংলিন সামহাও এই ব্যথাটা সামলে নেয়। আর ওয়াংলিন বুঝতে পারছিল না এই লোকটা আসলে কে, আর তার উপর হামলা করছে বা কেন। তার মাথা প্রশ্নের পর প্রশ্ন। আর ঠিক তখনই আমরা দেখতে পাই ট্যাংলি তার স্ট্রেস রিং থেকে সরাসরি জাঙ্গুর বডি বের করে ওয়াংলিনের সামনে ছুড়ে মারে। আর সে ওয়াংলিনকে বলে, কোথাও তোমার এই বন্ধুকে খুঁজছিলে নাকি? ওয়াংলিন এটা দেখে তীব্র ধাক্কা খায়। এই মুহূর্তে তার পায়ের নিচে মাটি যেন সরে যায়। সে সাথে সাথে জাঙ্গুর কাছে ছুটে এসে তাকে তুলতে চায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, জাঙ্গু মারা গেছে। ওয়াংলিন এটা দেখে ভেতর থেকে সম্পূর্ণ জ্বলে ওঠে, চোখে আগুন, বুকে ব্যথা। সে ট্যাংলির দিকে তাকিয়ে কাপা গলায় বলে, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তাহলে তুমি এটা কেন করলে? ট্যাংলি একটু থেমে জবাব দিয়ে বলে, আমাকে মাফ করো, আমাকে এটা মিশন দেওয়া হয়েছিল, আর আমাকে এটা করতেই হয়, এটা ব্যক্তিগত কিছু ছিল না। ওয়াংলিন বুঝে যায় এই মিশন নিশ্চয় মাস্টার জিমো দিয়েছে, তাই সে দুঃখ আর রাগ দুটো একসাথে বুকে চেপে ধরে। তার বন্ধু চোখ ধীরে ধীরে বন্ধ করে দিয়ে বলে, আমাকে মাফ করো বন্ধু, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, এই ঋণ আমি ভুলবো না। অন্যদিকে ট্যাংলি এই আবেগের দৃশ্য দেখেও মোটেও নরম হয় না, ঠিক শেখ হাসিনার মতো। সে ঠান্ডা গলায় বলে, এত তারা কিসের, একটু পরে তোমাকে তোমার বন্ধুর কাছে পাঠিয়ে দিব, তারপর দুজন একসাথে থাকতে পারবে। এই বলে ট্যাংলি তার হ্যাভিং ফ্লাইং শট বের করে নেয়। এটা থেকে ওয়াংলিন ও রাগের আগুনে জ্বলতে জ্বলতে নিজের শট ব্যবহার করে তার উপর হামলা করে বসে, কিন্তু ট্যাংলি তার নিজের হ্যাভিং ফ্লাইং শট দিয়ে সে অ্যাটাক ব্লক করে দেয়। তারপর সে সামনে গিয়ে ওয়াংলিনকে অ্যাটাক করতে চায়, কিন্তু তখন ওয়াংলিনের স্পিরিচুয়াল শট সামনে এসে ট্যাংলিনকে অ্যাটাক করতে শুরু করে। ট্যাংলিনের ফ্লাইং শট সেটাকে লাগাতার প্রতিরোধ করতে থাকে। ধীরে ধীরে ওয়াংলিনের একদম কাছে আসতে আসতে ট্যাংলি বলে, তুমি যদি ফাউন্ডেশন বিল্ডার লেভেলে থাকতে তাহলে হয়তো তোমার কাছে আরো কিছু মুভস থাকতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তুমি মাত্র কিউ কন্ডেনসেশন লেভেলের আছো, মানে তুমি আমার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। এটাই বাস্তবতা। সে বোকা না, পরিস্থিতি সে ভালো করেই বুঝেছে, তাই সে এখানে সরাসরি লড়াই না করে পালানোর সিদ্ধান্ত নেয়, আর এর জন্য দ্রুত একটা প্ল্যান তৈরি করে ফেলে। তার ফ্লাইং শট দিয়ে ট্যাংলিকে অ্যাটাক করে, যেটা ট্যাংলি ব্লক করতে সফল হয়, কিন্তু সেই মুহূর্তে ট্যাংলির নজর ওয়াংলিনের উপর ছিল না। আর এই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়ে ওয়াংলিন সরাসরি একটা সিমেন্টের বস্তা ট্যাংলির উপর ছুড়ে মারে। এতে চারদিকে ধুলো উড়ে যায়, সবকিছু ঝাপসা। ট্যাংলির মনোযোগ সরে যাওয়ার সুযোগে ওয়াংলিন সেখান থেকে দ্রুত বের হয়ে একটা স্পিড টেলিসম্যান ব্যবহার করে, যার ফলে তার গতি আরো অনেক বেড়ে যায়। চালাক ওয়াংলিন এই মুহূর্তে এটাই সেরা কাজ করে। এটা দেখে ট্যাংলির ভীষণ রাগ হয়। সে দাঁতে দাঁত চাপ দিয়ে বলে, এখন তোমাকে আমি কোনোভাবে জীবিত ছাড়বো না, এটা আমার প্রতিজ্ঞা। এই বলতে বলতে সে ওয়াংলিনকে ফলো করতে শুরু করে। এই ট্যাংজিয়া সিটি তো ট্যাংলির দাদা শহর, তাই তো সে এখানে সব ধরনের টেকনিক ব্যবহার করতে পারছে অনায়াসে। আর ওয়াংলিনের জন্য এখানে অনেক কঠিন হয়ে যাচ্ছিল, সে এখানকার সব টেকনিক ব্যবহার করতে পারছে না। অন্যদিকে ট্যাংলি ফ্যামিলির অনেক ছাত্র তাকে ঝামেলা ফেলছিল। ওয়াংলিনের জন্য তাদের সামলানো অনেক সহজ ছিল ঠিকই, কিন্তু ট্যাংলি লাগাতার তার স্পিরিচুয়াল ড্যাগার ব্যবহার করে ওয়াংলিনের উপর হামলা করতে থাকে। এতে ওয়াংলিনের এনার্জি অনেক দ্রুত ড্রেন হতে শুরু করে। এভাবে কতক্ষণ টিকবে সে? এরপর আমরা দেখি ওয়াংলিন তার রেকর্ডের পজিশন পান করে নিজের স্পিরিচুয়াল এনার্জি আবার বাড়িয়ে নেয়। এটা দেখে ট্যাংলি হাসতে হাসতে বলে, তোমার কাছে তো অনেক রকম ট্রেজার আছে, এটা দেখে সত্যিই ভালো লাগলো। তোমাকে মারার পর আমার অনেক কিছু পাওয়ার আছে, তোমার মৃত্যু আমার জন্য লাভজনক হবে। কিন্তু ওয়াংলিন তাকে কোনোভাবে জবাব না দিয়ে লাগাতার সামনের দিকে ছড়িয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। আর এখানে আমরা একটা অসাধারণ থ্রিলিং চেস সিন দেখতে পাই।
যেখানে ট্যাংলিন লাগাতার ওয়ানলিনকে অ্যাটাক করতে করতে বলছিল, এটা আমাদের শহর, এখানে তোমার বাঁচার প্রশ্নই আসে না, প্রতিটা পথ আমার চেনা। এই বলে ট্যাংলি তার 1000 ড্যাগার ফর্মেশন তৈরি করতে শুরু করে। আর পাশাপাশি আমরা দেখি যে ওয়ানলিনের স্পিড ট্যালিসম্যানের এনার্জি প্রায় শেষ হয়ে যায়। আর তখন ট্যাংলি তার হাজার ড্যাগার দিয়ে একসাথে ওয়ানলিনের উপর আক্রমণ চালায়। চাও দেখে ধোয়া ছেড়ে যায়। ট্যাংলির মনে হচ্ছিল যে হয়তো ওয়ানলিনকে এবার হারিয়ে দিতে পেরেছে, কিন্তু ধোয়া সরে যাওয়ার পর আমরা দেখতে পাই ওয়ানলিন আহত হলেও এখনো জীবিত আর দাঁড়িয়ে আছে। এটা থেকে কেন অবাক হয়, এত পাওয়ারফুল অ্যাটাকের পরেও টিকে থাকা সাধারণ কারো পক্ষে সম্ভব না। সাথে সাথে ওয়ালেন এই শহরের আসল রহস্য বুঝে যায়। টাইম ফ্যামিলি পুরো শহরকে এই লাইটগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। এই লাইটগুলোর ভিতরে ফরমেশন ট্যালিসম্যান আছে। এটা বোঝার পর ওয়ানলিন আর দেরি না করে তার হ্যাভেনলি শর্ট ব্যবহার করে আবার উড়তে শুরু করে। আর পাশাপাশি তার ফ্লাইং শর্ট আশেপাশের লাইটগুলোকে একে একে ভেঙে দিতে থাকে, যাতে কোনো ফরমেশন তাকে আর আটকাতে না পারে। কিন্তু এটা ট্যাংলের মোটেও পছন্দ হয় না। সে রেগে বলে, তোমার তো সাহস হলো কিভাবে আমার ফ্যামিলির ফরমেশন ভেঙে দিলে তুমি? এই বলে সে ওয়ানলিনের উপর আরো প্রচন্ড অ্যাটাক করতে শুরু করে। এদিকে সিন শিফট হয়ে চলে আসে ট্যাঙ্ক ফ্যামিলির মূল বাড়িতে, যেখানে কিছু এল্ডাররা ট্যাঙ্কলেনের পার্টিয়াকে চিন্তিতমুখী বলছে, আমাদের ট্যাংলেকে সাহায্য করতে যাওয়া উচিত, কারণ হয়তো সে ছেলেটা ট্যাংলেকে হারিয়ে দিতে পারে, পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে না। এইটা শুনে পার্টিয়া শান্তভাবে জিজ্ঞেস করে, সেই ছেলেটার পাওয়ার লেভেল কত? হ্যাঁ, এল্ডাররা জবাব দেয়, সে নিশ্চয়ই কিউআই কন্ডেনসেশন লেভেলে থাকবে আর ট্যাংলে ফাউন্ডেশন লেভেলে আছে। দুজনের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি, অনেক বেশি। তার ট্যাঙ্ক পার্টিয়া মোটেও চিন্তিত হলেন না। তিনি একটু হাসি দিয়ে তার এল্ডারদের আশ্বস্ত করে বলেন, আমার নাতি অবশ্যই জিতে ফিরবে, তোমরা হয়তো চিন্তা করো না। এই বলা শেষ হতে না হতে সিন আবার শিফট হয়ে ফিরে আসে ওয়ানলিন আর ট্যাংলির কাছে। ওয়ানলিন এখন তার হ্যাভেনলি শর্ট ব্যবহার করে অনেক সহজে উঠছে। ট্যাংলিন এটা দেখে রাগে মাথা গরম করে ফেলায়। ওয়ানলিন তার হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সে বলে, আর না, এখন তোমাকে আমি কোনোভাবে জীবিত ছাড়বো না, কারণ আমি এখন আমার সবচেয়ে পাওয়ারফুল টেকনিক ব্যবহার করতে যাচ্ছি, এটা দেখার পর তুমি পস্তাবে। এই বলেই সে তার ডিভাইন শট ল্যামা ব্যবহার করে। আর এই ল্যামার কারণে ট্যাংলির শট একটা বিশাল আকারের জায়ান্ট শটে রূপান্তরিত হয়ে যায়। দেখে মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাবে। ট্যাংলি রাগের সাথে ওয়ানলিনকে বলে, তোমার গল্প এখানেই শেষ। এই বলেই সে তার ডিভাইন থান্ডার শট দিয়ে সরাসরি ওয়ানলিনের উপর আঘাত করে। ওয়ানলিন সেই শটকে নিজের দিকে আসতে দেখে একটু ঘাবড়ে যায়, কারণ সেই শটটা আকারে সত্যি অনেক বিশাল ছিল। এর আগে এত বড় কিছু সে কখনো দেখেনি। ওয়ানলিন অনেক দ্রুত সরে গেলেও এই শটের রেঞ্জের থেকে বের হতে পারছিল না। আর শেষে আমরা দেখি সেই শট দ্রুত গতিতে ওয়ানলিনের শরীর ছুঁয়ে সরাসরি মাটিতে আশ্রে পড়ে। চারদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে, মাটি কাঁপে, ধুলো উড়ে। ট্যাংলি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল ওয়ানলিনকে হয়তো এবার সত্যি হারিয়ে দিয়েছে। কিন্তু ধোয়া সরার পরে সে জানতে পারে ওয়ানলিন শেষ মুহূর্তে টেলিপোর্ট করে সেখান থেকে চলে গেছে। আর এই টেলিপোর্ট আসলে আর্থ এসকেপ টেকনিক। এই খবরে ট্যাংলি আরো বেশি রেগে যায়। সে ভিলেনের মতো হাসতে হাসতে বলে, তুমি আমাকে অনেক ঝামেলায় ফেলেছো, এখন তোমার সাথে খেলতে আসলে মজা লাগছে। তুমি টেঙ্গিয়া সিটির বাইরে বের হয়ে গেছো ঠিকই, কিন্তু তোমার প্রাণ তবুও বাঁচবে না, এটা নিশ্চিত। এ বলে সে আবার ওয়ানলিনকে ফলো করতে শুরু করে। এরপর সিন শিফট হয়ে চলে আসে ওয়ানলিনের কাছে, যে দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সে মাস্টার সিতোনানকে বলছে, সে অ্যাটাকটা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনি যদি আমাকে টেলিপোর্ট না করে নিয়ে যেতেন তাহলে আমার কি হতো আমি নিজেও জানি না। কিন্তু মাস্টার, আপনার কাছে এখন আপনার রিয়াল বডি নেই, তাই আপনার এনার্জি এভাবে বারবার নষ্ট করা উচিত না, এটা আপনার জন্য মোটেও ভালো না। যবে মাস্টার সিতোনান শান্তভাবে বলেন, আমার জন্য চিন্তা করো না, তুমি নিজের কথা ভাবো। ওয়ানলিন কথা বলতে বলতেই হঠাৎ তার চোখ পড়ে যায় ট্যাংলির উপরে, যে এখন ওয়ানলিনের অনেক কাছে চলে এসেছে। আর ট্যাংলির গতিও ওয়ানলিনের চেয়েও বেশি। তাই ওয়ানলিন বাধ্য হয়ে তার ফ্লাইং শট ব্যবহার করে ট্যাংলিকে অ্যাটাক করে। সেই অ্যাটাকের সময় সামান্য একটা আঘাত ট্যাংলির মুখে লেগে যায়। এতে ট্যাংলি আরো বেশি রেগে যায়। সে বলে, তোমার মতো একটা পোকা আমার মুখ নষ্ট করে দিল, তুমি এবার একদম সীমা পেরিয়ে গেছো, এখন তোমাকে আর ছাড়া সম্ভব না। ভাই একটু পরপর একই ডায়লগ দিতে আছে, বারবার করে মাইর খাইতেছে, আর তোমাকে মারবো, তোমাকে কাটবো, এই সেই আবি যাবি কত কিছু। হ্যাঁ, এই বলে আমরা দেখি ট্যাংলি তার স্পিরিচুয়াল শট ব্যবহার করে ওয়ানলিনের ফ্লাইং শটকে ড্যামেজ করে দেয়। এতে সরাসরি ওয়ানলিনের মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়, কারণ ফ্লাইং শট আর ওয়ানলিন এখন একে অপরের সাথে সংযুক্ত। ওয়ানলিন বুঝে যায় এর সাথে সরাসরি ফাইট করা এখন আর সম্ভব না, পালন ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু পেছনে থাকা ট্যাংলি ওয়ানলিনকে জীবিত যেতে দিতে রাজি না। তাই আমরা দেখি সে আরো একবার তার ডিভাইন থান্ডার শট ব্যবহার করে ওয়ানলিনের উপর আক্রমণ করে। কিন্তু মাস্টার সিতোনান এবারও নিজের মূল্যবান এনার্জি ব্যবহার করে ওয়ানলিনকে টেলিপোর্ট করে বাঁচিয়ে নেন। এটা দেখে ট্যাংলি রেগে যায়, বলে, আর কতবার তুমি এই টেলিপোর্ট টেকনিক ব্যবহার করবে, কারণ টেলিপোর্টের অনেক বেশি এনার্জি খরচ হয়, এক সময় এটা শেষ হয়ে যাবে। আর এইভাবে এই চেস চলতে থাকে, থামার নাম নেই। এই চেস চলতে চলতে পুরো 3 দিন 3 রাত পেরিয়ে যায়। 3 দিন 3 রাত, ভাবতে পারছো? ওয়ানলিন এতদিন অনেক দুর্বল হয়ে পড়েছে, তার স্পিরিচুয়াল ওয়াটার শেষ হয়ে গেছে। ওয়াটার বলতে ওই বেড দিয়ে যে পানিটা বানাইছিল প্রথম এপিসোডে, ওইটা আর কি।
আর ওইটা খাইলে তো এনার্জি এমনিতে ফিরে আসতো, তো পানিটাও শেষ হয়ে গেছে আর কি এই জায়গাটা এই পর্যায়ে আইসা শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে। আর পাশাপাশি আমরা দেখি যে মাস্টার সিতোনান অনেক বেশি এনার্জি ব্যবহার করে ফেলেছেন, যার কারণে তার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে, মানে গায়েব হয়ে যাচ্ছিল আর কি। ওটা তার সোল ছিল, বাট ওই সোলের পাওয়ার ইউজ করতে করতে তার যে সোল আছে ওইটা অনেক দুর্বল হয়ে যেতেছিল। তিনি ভারী গলায় ওয়ানলিনকে বলেন, এখন আমি তোমাকে আর বেশি সাহায্য করতে পারবো না, আমার এনার্জি প্রায় শেষ। ঠিক তখনই ওয়ানলিন তার পাশে হঠাৎ দেখতে পায় অ্যাভায়াস ফরেস্ট, একটা ভয়ঙ্কর ফরবিডেন ফরেস্ট, যেখানে অনেক ঘন কুয়াশা আর অন্ধকার। দেখে বোঝা যায় এটা সাধারণ জায়গা না। তাই ওয়ানলিন সিদ্ধান্ত নেয় আমাকে এখানেই যেতে হবে, হয়তো সেখানে নিজের প্রাণ বাঁচাতে পারবো, এছাড়া অন্য কোনো পথ দেখছি না। পিছনে থাকা ট্যাংলি ওয়ানলিনকে অ্যাভায়াস ফরেস্টের দিকে যেতে দেখে নিজের মাস্টারের পুরনো কথা মনে পড়ে। তার মাস্টার তাকে সতর্ক করে বলেছিলেন অ্যাভায়াস ফরেস্টে কখনো ঢুকবে না, কারণ সেখানে চারদিকে অনেক বিষাক্ত প্রাণী আছে, আর অ্যাভায়াস ফরেস্টকে ব্লু বাইন চারদিক থেকে ঘিরে গেছে, একবার ঢুকলে জীবিত ফেরা আসা প্রায় অসম্ভব। কিন্তু ট্যাংলি এইসব সতর্কবাণী মনে করে উল্টা হাসতে হাসতে বলে, ওয়ানলিন যদি সেখানে যেতে পারে তাহলে আমার তো কিছু হবেই না, কারণ আমার কাছে ইয়াং সর্ডের মতো দুর্লভ ট্রেজার আছে। এত সব থাকার পরেও যদি ভয় পাই তাহলে সারা জীবন কাউকে মুখ দেখাতে পারবো না। বলতে বলতে সে দ্বিধা না করে সরাসরি অ্যাভায়াস ফরেস্টের দিকে রওনা দেয়। এদিকে ওয়ানলিন অ্যাভায়াস ফরেস্টের ভেতরে নেমে পড়েছে, চারদিকে ঘন অন্ধকার কুয়াশা। আর আমরা দেখি সেখানে কিছু ব্লু ভাইন্স ওয়ানলিনের উপর হামলা করতে শুরু করে। আর ব্লু ভাইন্স বলতে গাছের শিকড়। ওয়ানলিন সেগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্লু ভাইন্সের সংখ্যা অনেক বেশি, একটা ছড়া আরেকটা আসে, সেগুলোর সাথে সাথেই ওয়ানলিনের শরীরে ছড়িয়ে পড়ে, তাকে আটছাট করে জড়িয়ে ধরে। এটা দেখে মাস্টার সিতোনান দ্রুত ওয়ানলিনকে বলে, এগুলো ব্লু ভাইন্স, এদের সাথে তুমি সরাসরি ফাইট করতে পারবে না, এরা তোমার স্পিরিচুয়াল এনার্জি দেখে অ্যাটাক করে, তোমাকে এদের সাথে লড়তে হবে না, বরং তোমার এনার্জি একদম বন্ধ করে ফেলতে হবে। স্পিরিচুয়াল এনার্জি ছাড়া এরা তোমাকে অ্যাটাক করবে না, এটা এদের দুর্বলতা। ওয়ানলিন মাস্টারের কথা শুনছিল, আর সে ব্লু ভাইন্স তাকে টেনে হিচড়ে তাদের গাছের কাছে নিয়ে যাচ্ছিল। মাস্টার সিতোনানের কথা শুনতেই ওয়ানলিন সাথে সাথে তার সমস্ত স্পিরিচুয়াল এনার্জি সম্পূর্ণ ডিঅ্যাক্টিভেট করে ফেলে। আর আমরা দেখতে পেলাম সেই ব্লু ভাইন্স ওয়ানলিনকে জীবিত ছেড়ে দেয়। ওয়ানলিন এখন পুরোপুরি বুঝে গেছে যে একটু স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করলেও এই ব্লু ভাইন্স সাথে সাথে তার দিকে এগিয়ে আসবে, কারণ এই ব্লু ভাইন্স স্পিরিচুয়াল এনার্জি আর রক্তের প্রতি অনেক বেশি সেন্সিটিভ, এরা সেটা টের পায় তাৎক্ষণিকভাবে। আর যতই ব্লু ভাইন্সের সাথে ফাইট করতে থাকো, এরা ততই শক্তভাবে জড়িয়ে ধরে, লড়াই করলে হার, না লড়লে বাঁচার সুযোগ, এই হলো এই ফরেস্টের নিয়ম। মাস্টার সিতোনান ওয়ানলিনের বিষয়টা বুঝতে থেকে বলেন, চলো সব তো বুঝলে, এবার আমার কাছে এখন সামান্য এনার্জি আছে, সেটা ব্যবহার করে আরো কিছু করতে পারবো। তোমাকে বাঁচাতে হলে যদি আমার জানানো চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই, এখন পালানো শুরু করো দেরি না করে। কিন্তু ওয়ানলিন মাস্টার সিতোনানকে দৃঢ় গলায় জবাব দিয়ে বলে, আর না, এভাবে পালানো আর না, যে লোকটা আমার বন্ধুর প্রাণ নিয়েছে তাকে আমি জীবিত থাকতে দেব না, আর আপনাকেও আর এনার্জি নষ্ট করতে দেব না, আমি বাইন্সকে ব্যবহার করে তার প্রাণ নেব। এখানে ওয়ানলিন একটা লেজেন্ডারি সিদ্ধান্ত নেয়, শত্রুর অস্ত্রকেই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবে। এরপরে আমরা দেখি ওয়ানলিন নিজের হাত ইচ্ছাকৃতভাবে কেটে ফেলায়, আর সেই রক্ত সে সেখানকার গাছের উপর ছুঁড়ে মারে, যাতে ব্লু ভাইন্স আবার সক্রিয় হয়ে ওঠে এবং যে আসছে তার দিকে ধাওয়া করে। আর এখানে ঠিক তাই হয়। এবার শুরু হবে আসল মজা, কারণ এদিকে একদম শেষ মুহূর্তে ট্যাংলিও সেখানে এসে পৌঁছে যায়, মানে তার কপালে সবচেয়ে খারাপ সময়টা এখন একদম তার দরজার কাছে না দিচ্ছে। দেখি তো কে কার বাপ, ইয়াং শট থাকলে কি সব সমস্যার সমাধান হয়? সামনের এপিসোডে এই সম্পূর্ণ জবাব পাওয়া যাবে। আর এরই সাথে আমাদের এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ওয়ানলিনের পর কি করবে, ট্যাংলিয়ের কি পরিণতি হবে, ব্লু ভাইন্স কি সত্যি ট্যাংলিকে শেষ করে দেবে? এই সব জানতে হলে পরের পার্ট মিস করো না। পরের পার্ট দেখতে চাইলে এখন লাইক করো, আর এমন গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন চাপো যাতে নতুন এপিসোড একদম সাথে সাথে পেয়ে যাও। যদি তোমাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তাহলে অবশ্য বইলো যে ভাই শেষ করছে, এরকম কমেন্ট একটা দিও 2-4টা, আর কি এরকম 2-4টা কমেন্ট করো যে শেষ পর্যন্ত দেখছি কি ভালো মন্দ। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তো শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে পুরোটাই বৃথা। থাকো তাহলে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।